সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। মনোবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মনোবিজ্ঞান কোর্সটি আমি পড়াচ্ছি। আজকে 13 নম্বর ক্লাসটির সঙ্গে যুক্ত হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। লেকচারের শিরোনাম হিসেবে আমরা বলেছি বুদ্ধি, এবং আমার বিশ্বাস যে এই বুদ্ধি অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়, এবং আমরা দুটি ক্লাসের মধ্য দিয়ে হয়তো শেষ করতে পারবো। আজকে সেই অধ্যায়টিরই প্রথম ক্লাসটির সঙ্গে তোমাদেরকে যুক্ত করাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো বুদ্ধি সম্পর্কে আসলে আমাদের প্রাথমিক ধারণা কিন্তু কম বেশি সবারই আছে। পাশাপাশি অধ্যায়টার নাম আমরা রেখেছি বুদ্ধি এবং সৃজনশীলতা, এমনটি সিলেবাসে আছে। কাজেই একটি ছবির সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে যুক্ত করাই, এবং ছবিটির দিকে খেয়াল করো যে যে মানুষটি পেছনে অন্য মানুষটিকে যে কাজটি করতে যাচ্ছে, তো এর মধ্য দিয়ে যদি প্রশ্ন করি তোমাদেরকে, পেছনের মানুষটি কি খুব ভালো কাজ করছে? নিশ্চয়ই আমার সামনে থাকলে তোমরা উত্তর দিতে পিছনের মানুষটি ভালো কাজ করছে না, এবং সামনের মানুষটি হয়তো একটি ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু তারা দুজন যেভাবে একটি ভারসাম্য স্থাপন করে দাঁড়িয়ে আছে, এবং এর মধ্য দিয়ে পেছনের মানুষটিও যে একটি সমস্যা বা একটি ক্ষতির সম্মুখীন হবে, এই ধারণাটি হয়তো পিছনের মানুষটির কিছুটা জায়গা থেকে, তার মাত্রাগত জায়গা থেকে, বোঝার জায়গা থেকে কিছুটা ঘাটতি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক এভাবেই আমরা আসলে এই বুদ্ধি অধ্যায়টার সঙ্গে যুক্ত হবে বলেই এরকম আমরা বিভিন্ন সময় দেখে থাকি মানুষের কার কতটুকু বুদ্ধি আছে না আছে তার কার্যক্রম দেখেই কিন্তু বোঝা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা ঠিক এভাবে আরেকটি তোমাদেরকে ভিডিওর সঙ্গে যুক্ত করাতে চাচ্ছি, যে ভিডিওটা দেখলে পরে আমরা বুদ্ধি বিষয় সম্পর্কে আরেকটু পরিষ্কার হতে ধারণা পেতে পারি। Wer will fleißige Handwerker sehen? La la la, la la la. Oh, wie fein, oh, wie fein, die Wäsche wird bald fertig sein. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখলে, এবং ছোট্ট বাচ্চাটি দেখো কত চমৎকারভাবে মা ঠিক যেভাবে প্রতিদিন কাজগুলো করে, আজকে কিন্তু সে মার অনুপস্থিতিতে সেই কাজগুলো, সেই বাসনকুসনগুলো সুন্দরভাবে ধুয়ে মুছে সেগুলো তুলবার চেষ্টা করছে, এমনটি মা প্রথমে মনে করেছিল এবং দেখে খুব খুশি হয়েছিল। একটা পর্যায়ে গিয়ে দেখলো যে আসলে পানি দিয়ে সে একটি ল্যাপটপকে ওয়াশ করছে, এবং মা একটা পর্যায়ে কিন্তু খুব হতবাক হয়ে গেল, এটি কী হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে বাচ্চাটি নিশ্চয়ই বুদ্ধি আছে, মাকে দেখে দেখে সে অনুকরণ করে কিছু কিছু কাজ করছে, কিন্তু পানি দিয়ে যে ল্যাপটপ ওয়াশ করা যায় না, এই জায়গাটি হয়তো বাচ্চাটির মধ্যে সেই সমন্বয় জায়গা থেকে তার ঘাটতি আছে। আসলে এই বয়সেই এই সময় সব কিছু সঙ্গে একটি শিশু সব কিছু সমন্বয় করতে পারবে এমনটি কিন্তু নয়। সে দেখে দেখে কিছু কাজ শিখেছে, তারই সে একটি ঘটনা পুনরাবৃত্তি করতে চেয়েছিল, কিন্তু পানি দিয়ে যে মা কখনো ল্যাপটপ ওয়াশ করে না, এটা হয়তো সেভাবে খেয়াল করতে পারেনি। মোট কথা, এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত কী করি, বিভিন্ন জিনিসের সঙ্গে খাপ খাওয়াই, সমন্বয় সাধন করি, এবং এর মধ্য দিয়ে বুদ্ধিমত্তার একটা পরিচয় দিই। তো বাচ্চাটির নিশ্চয়ই বুদ্ধি বা সৃজনশীলতা আছে, কিন্তু হয়তো তার এই বয়সে এই জায়গাটা এসে কিভাবে কার সঙ্গে সমন্বয় করতে হবে, সেই পানি দিয়ে যে এটা ওয়াশ করা যায় না, সেই জায়গা থেকে হয়তো তার জ্ঞানের ঘাটতি থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এভাবেই আসলে বুদ্ধি অধ্যায়ে ঢুকবার কারণেই তোমাদের দুটো বিষয় দেখিয়ে আসলাম, একটা ছবি, একটা ভিডিও। আমরা বুদ্ধি সম্পর্কে তোমাদের এই ক্লাস থেকে একটি তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশাটা করছি। এবং আজকের পাঠ হিসেবে আমরা রেখেছি বুদ্ধির সংজ্ঞা, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা ও দলগত বুদ্ধি অপেক্ষার পার্থক্য, ভাষাগত বুদ্ধি অপেক্ষা ও কৃতি বুদ্ধি অপেক্ষার পার্থক্য, এবং বিনেসিম বুদ্ধি অপেক্ষা, এটি নিয়েও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমি প্রত্যাশা করছি আজকের এই পাঠদান শেষে তোমরা বুদ্ধির সংজ্ঞা বলতে পারবে, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা এবং দলগত বুদ্ধি অপেক্ষার পার্থক্য বলতে পারবে, ভাষাগত বুদ্ধি অপেক্ষা ও কৃতি বুদ্ধি অপেক্ষার পার্থক্য নির্ণয় করতে পারবে, এবং বিনেসিম বুদ্ধি অপেক্ষা বর্ণনা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা শুরুতেই প্রথম শিখন ফলটাকে ঘিরে একটু দেখি। প্রথমটি বলা আছে বুদ্ধি বা ইন্টেলিজেন্স। বুদ্ধিটা কি? বুদ্ধি আসলে একজন ব্যক্তির একটি মানসিক ক্ষমতা। এই ক্ষমতা দ্বারা সে কী করে থাকে, বাস্তব জগৎ সম্পর্কে অবগত হতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সে সমন্বয় করতে পারে, এবং যে কোনো সমস্যাজনিত পরিস্থিতিতে পড়লে পরে সে সমস্যাটাকে কাটিয়ে সমাধান করবার একটা পথ সে তৈরি করতে পারে। এভাবে সমস্যাজনিত পরিস্থিতিতে যদি সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তখন তাহলে আমরা ধরে নিই সেই ব্যক্তির বুদ্ধি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থে আমরা একটা বুদ্ধির সংজ্ঞার সঙ্গে একটু দেখে নিলাম। বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্পর্কে অবগত হতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় সাধন করতে পারে, এবং সমস্যাজনিত কোনো পরিস্থিতিতে পড়লে পরে সে কী করতে পারে, সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যে ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাকে আমরা বলি সে বুদ্ধিমান, যে ভালো পারে তাকে ভালো বুদ্ধিমান, যে ঠিকমতো পারে না আমরা বলি যে তার বুদ্ধিশুদ্ধি কিছু ঘাটতি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই কিন্তু আমরা তার কাজের উপর ভিত্তি করেই, তার সমস্যা সমাধানের উপর ভিত্তি করেই কিন্তু বুদ্ধিটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করে থাকি।
তো আমরা তোমাদেরকে একটু যদি এরকম একটি স্লাইড দেখে বলি যে হাতিটির কয়টি পা আছে, তোমরা নিশ্চয়ই বিভিন্নজন বিভিন্ন উত্তর দিতে, কেউ বলতে 4টি, কেউ হয়তো বলতে 7টি, 8টি, 9টি ইত্যাদি বলতেই পারতে। কিন্তু আসলে একটি পায়ের মাঝখান দিয়ে মনে হচ্ছে আরেকটি জায়গায় সেটি একটি পায়ের মতো মনে হচ্ছে, কিন্তু বাস্তবে তো আসলে একটি হাতির 4টি পায়ের বেশি থাকবার সুযোগটি নেই। এই কারণে আসলে বাস্তবে 4টি পাই এখানে আছে, কিন্তু ছবির মধ্য দিয়ে কারো কাছে একটু অন্যরকম মনে হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ছবি দেখতে পাচ্ছ যে দুটি পাহাড়ের আমরা প্রান্ত ধরে নেই, বাম প্রান্ত পাহাড়, মাঝখানে একটি সমুদ্র, আবার ডান প্রান্তে হচ্ছে সেই পাহাড় বা ভূমি। প্রিয় শিক্ষার্থী, মানুষগুলো বাম প্রান্তে আছে, এখানে তাদের খাবার ফুরিয়ে গেছে, তারা যদি সেই সমুদ্রের ওপারে না গিয়ে যেতে পারে তাহলে কিন্তু তারা না খেয়ে মারা যাবে। তখন তারা চিন্তা করলো কিভাবে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব। তারা বুদ্ধি খাটিয়ে এভাবে একটি স্টিক নিয়ে তিনজনই ব্যালেন্স করে ধরে, দুজন ভূমির উপরে থেকে একজন ঝুলন্ত অবস্থায় থেকে তারা কিন্তু সুন্দরভাবে প্রথমে একজন পার হয়ে গেল, এরপরে দেখো মাঝখানে একজন ঝুলে থাকলো, এবং সর্বশেষ ছবিটার মধ্যে দেখো দুজন পার হয়ে গেল, আরেকজন কিন্তু ঝুলে থাকলো। তো পদার্থবিজ্ঞানে এমনটাই বলা হয়, একটি আনুভূমিক জায়গায় একটি লাঠি বা স্টিক থাকলে পরে দুজন যদি একটি ভিন্ন প্রান্তে থেকে যে কোনো জায়গায় থেকে একটু ব্যালেন্স করে থাকে, আরেকজন কিন্তু ঝুলে থাকতে পারবে। এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা সুন্দরভাবে চমৎকারভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেল, এবং নিজেরা যেহেতু এই প্রান্তে থাকলে তারা বেঁচে থাকবে না, খাবার নেই, ওই প্রান্তে গিয়ে খাবার পাওয়ার সুযোগটি আছে, এভাবে পৌঁছে গিয়ে নিজেকে ওই পরিবেশের সঙ্গে তারা খাপ খাওয়ার জন্য চেষ্টা করলো। যে ক্ষমতা দিয়ে তারা এই কাজটি করলো সেটাকে আমরা বলি একটি মানসিক ক্ষমতা, এবং সেটি হচ্ছে তার বুদ্ধি। এই ছবিটি দেখলে কি মনে হয়? তোমাদের যদি প্রশ্ন করি মানুষটা কি বুদ্ধিমান, এখানেও তোমরা বিভিন্নজন বিভিন্ন উত্তর দিতে, কারণ পোশাক পরিচ্ছদ বা তার অবয়ব দেখে তো মনে হচ্ছে মানুষটি বুদ্ধি নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়নার দিকে তাকিয়ে দেখো সে তার নিজের ছবি বা নিজের অবয়বটি ক্যানভাসে তুলে ধরবার চেষ্টা করছে। সে খুবই সৃজনশীল ক্রিয়েটিভ মানুষ, তার ছবিটি আঁকতে চায়, একবার আয়নার দিকে তাকাচ্ছে, দেখছে কী অবস্থা আছে, তারপরে গিয়ে ক্যানভাসে সেটাকে তুলে ধরবার চেষ্টা করছে। তো এখান থেকে আমরা বলতে পারি শুধুমাত্র পোশাক পরিচ্ছদে কিন্তু সব সময় বুদ্ধিমত্তার পরিচায়ক না, সব কিছু মিলেই আসলে তার আচরণটা ফুটে ওঠে, এবং তার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি তার বুদ্ধির জায়গাটি। দেখো এরকমও আমরা চিত্র অনেক সময় অনেক জায়গায় দেখি, শিক্ষক এবং ছাত্র, শিক্ষক অনেকটা আদর করেই বলছে যে ওই হারামজাদা, তোকে বললাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে আর তুই সাদা খাতা ধরিয়ে দিলি। শিক্ষার্থী স্যারের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছে, স্যার আপনি তো বলেছেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না, অর্থাৎ এই কারণেই সে সাদা খাতাটি জমা দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ছাত্রটির বুদ্ধি আছে, এবং এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে একটু দুষ্টুমি বুদ্ধি বলি, এবং এই বুদ্ধিটা যদি ভালো জায়গায় কাজে লাগায় নিঃসন্দেহে কিন্তু এই ছাত্রটি ভালো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে একটু বুদ্ধির মধ্যে আমরা আছি সবাই মিলে। এবার একটু বুদ্ধির একটি ভালো সংজ্ঞা ডেভিড ওয়েসলার দিয়েছেন 1958-এ, তার সংজ্ঞাটা যদি একটু খেয়াল করি, ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাক্ট পারপাসফুলি, টু থিঙ্ক র্যাশনালি অ্যান্ড টু ডিল ইফেক্টিভলি উইথ দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ বুদ্ধি হচ্ছে এমন একটি ক্ষমতা যা দ্বারা কী করা যায়, উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায়, এবং পরিবেশের সঙ্গে উপযুক্তভাবে খাপ খাওয়ানো যায়। আসলে আমরা আমাদের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের সবসময় কিন্তু একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, সেই জায়গায় পৌঁছতে চাই। এই কারণে আমরা কি করি, দৈনন্দিন জীবনে যুক্তিপূর্ণভাবে চিন্তা করি, যৌক্তিকভাবে কোনো কাজ করবার চেষ্টা করি, সর্বোপরি সেই পরিবেশের সঙ্গে কিন্তু খাপ খাওয়াবার চেষ্টা করি। এখন তোমরা যে অবস্থায় আছো, এই যে করোনাকালে আমরা অবস্থান করছি সবাই মিলে, এই সময়ও কিন্তু তোমার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। বাস্তবতা যা, সেটাকে ঘিরে তোমার উদ্দেশ্য ঠিক করতে হবে, সব কিছু যৌক্তিকভাবে তোমাকে আচরণ করতে হবে, এবং যেহেতু একটা ভিন্ন পরিবেশের মধ্যে এই সময়কালে আমরা আছি গত কয়েক মাস থেকে, এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গেলেও কিন্তু আমাদেরকে নিশ্চয়ই নতুন নতুন কিছু বিষয়ের সঙ্গে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তো যারা এগুলো মোকাবেলা করতে পারবে, যেমন আমরা বারবার হাত ধুচ্ছি, আমরা মাস্ক পরে চলাফেরা করছি, আমরা অনেকটাই দূরত্ব বজায় রাখবার চেষ্টা করছি, এগুলো কিন্তু উপযুক্তভাবে পরিবেশে খাপ খাওয়ানোর জন্য বিশেষ কতগুলো কিন্তু বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বুদ্ধিমান তারা এটার সঙ্গে খাপ খাওয়াতে পারছে, আর যাদের বুদ্ধিমত্তার জায়গা থেকে কিছু ঘাটতি আছে তারা কিন্তু ঠিকভাবে খাপ খাওয়ানোর জায়গায় যেতেও পারছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারও তোমাদের একটু যদি একটা ভিডিওর সঙ্গে যুক্ত করাতে পারি তাহলে তোমাদের একটু ভালো লাগতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি রে, কই যাস? বাজারে যাই, মাথায় ডিম আছে বিক্রি করুম। শুনলাম তুই নাকি বলো, তো বাজারে যাই মাথা ডিম বিক্রি করবি কেমনে? এটা তুই বুঝবি না, তুই অত শুনলাম কম যাস না। আচ্ছা পারলে কত দেখি আমার মাথায় কি আছে,
যদি কইতে পারস তো এখান থেকে তোরে আমি 2টা ডিম দেবো। তোর মাথায় আমার মাথা দিয়ে চুলকায়। আচ্ছা কইতাছে একটু সহজ করে দে। আমার মাথায় যা আছে এটার গায়ের রং সাদা, আর ভাঙলে কুসুম লাল হইতে পারে আবার হলুদ হইতে পারে, আর কম না কইলে বুঝা লাগবি। বুঝে গেছি, তোর মাথায় লেম্বু। তুই আসলে একটা বলদ। হয় নাই, আমার মাথায় ডিম। ইসিরে, এটা আমি সন্দেহ করছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা ভিডিওটি উপভোগ করলাম এবং দেখলে তো মানুষ কত বিচিত্র বৈশিষ্ট্যের হয়ে থাকে এবং একজন ব্যক্তি থেকে আরেকজনের বুদ্ধির মত্তার জায়গায় যে কতটা পার্থক্য আছে ডিম এবং লেবুর মধ্যে, তার কতগুলো কনফিউশন কাজ করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা নিশ্চয়ই এগুলো বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়। এবার আমরা চলে আসলাম এই ব্যক্তির যে বুদ্ধি, এই বুদ্ধিগুলোকে আমরা মেপে দেখতে চাই কার বুদ্ধি কেমন। যেমন এই ভিডিওটি দেখেও তুমি কিন্তু ধারণা করতে পেরেছো এই যে দুজন মানুষ আছে তাদের প্রশ্নকর্তার প্রশ্ন করা, আরেকজনের উত্তর দেওয়া, এর মধ্য দিয়ে কিন্তু আমরা দুজনের বুদ্ধি সম্পর্কে কিন্তু কিছুটা ধারণা পাই। ঠিক মনোবিজ্ঞানেও ব্যক্তির বুদ্ধি মাপার জন্য অনেকগুলো পরিমাপক আছে, সেগুলোকে বলে থাকি আমরা বুদ্ধির পরিমাপক, এবং এগুলোকে আমরা অভিক্ষাও বলে থাকি। এইভাবে আমরা দেখে থাকি যে প্রয়োগ পদ্ধতির উপর ভিত্তি করে এই অভিক্ষাগুলোকে ভাগ করেছে দুভাগে। একটিকে বলেছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, আরেকটিকে বলেছে দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। তো ভাষার ব্যবহারের উপর ভিত্তি করে অভিক্ষাকে ভাগ করা যায়, সেখানেও দুটি ভাগে ভাগ করেছে। একটিকে বলেছে ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা, আরেকটিকে বলেছে কৃতি বুদ্ধি অভিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে অভিক্ষা এটা আবার কি শব্দ। তো অভিক্ষা কাকে বলে এটা যদি না জানতে পারি তাহলে তো নিশ্চয়ই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কী, দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা কী বা অন্যান্যগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমাদের আসলে সবার আগে অভিক্ষা সম্পর্কে একটু পরিষ্কার হতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন একটু অভিক্ষা নিয়ে কথা বলে তারপরে আমি এই প্রকারভেদগুলো তোমাদের ব্যাখ্যার জায়গায় যাব। তো অভিক্ষা আসলে কাকে বলে? আমরা কি করে থাকি, আমরা ব্যক্তির কতগুলো মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপতে চাই। তো মৌলিক মানসিক বৈশিষ্ট্য আসলে কোনগুলো? একজন ব্যক্তির বুদ্ধি, একজন ব্যক্তির ব্যক্তিত্ব, এগুলো কিন্তু ব্যক্তির কতগুলো মৌলিক মানসিক বৈশিষ্ট্য, যা দিয়ে আমরা এই বুদ্ধি, ব্যক্তিত্ব অথবা এরকম মৌলিক মানসিক বৈশিষ্ট্যগুলোকে মাপতে পারি, তাকেই বলা হয়ে থাকে অভিক্ষা। অভিক্ষার ইংরেজি বলেছে এখানে টেস্ট। তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন সময় শুনে আসছো ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, নানা রকম আমরা টেস্ট করি। তো সেখানে সেই টেস্টের বাংলা কিন্তু করেছে পরীক্ষা, আর আমরা এখানে অভিক্ষা ইংরেজি কিন্তু টেস্ট, একই রকম ইংরেজিটা কিন্তু আছে। তো এগুলো আসলে মূলত মনস্তাত্ত্বিক বা মনোবৈজ্ঞানিক অভিক্ষা, সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে আমরা কথা বলছি। এই অভিক্ষাগুলো দিয়ে কী করা হয়, বা এই অভিক্ষাগুলো দিয়ে নিশ্চয়ই অভিক্ষা মানে হচ্ছে পরীক্ষা আমরা ধরতে পারি। কি পরীক্ষা করা হয়? ব্যক্তির বুদ্ধি কতটুকু আছে, ব্যক্তিত্ব কতটুকু আছে, অথবা প্রবণতা কতটুকু আছে, এগুলো কিন্তু পরিমাপ করার সুযোগটি আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে অভিক্ষা হচ্ছে একটি পরিমাপক যা দিয়ে ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপা যায়। আমরা যদি আরেকটু খেয়াল করি ছবিটার দিকে, দেখো যে এই বাচ্চাটির কিন্তু বুদ্ধি মাপার চেষ্টা করা হচ্ছে। পাশের মেয়েটি কিন্তু সেই ছাত্রীটি, বাচ্চা মেয়েটির কিন্তু বুদ্ধি মাপবার চেষ্টা করছে। দেখো এখানেও দেখো বিভিন্ন রকম উদ্দীপক দিয়ে, বিভিন্ন রকম ছবি দিয়ে, উপকরণ দিয়ে কিন্তু তার বুদ্ধি মাপার চেষ্টা করছে। আমরা এভাবেই কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য দেখে ব্যক্তির বুদ্ধি মাপতে পারি। ছোট কতগুলো বাচ্চা ক্লাসরুমে নিয়ে এসে তাদের বুদ্ধি মাপার চেষ্টা হচ্ছে। এবার একটু দেখে নেই আসলে অভিক্ষা একটু ভালো সংজ্ঞা যদি আমরা আরেকটু দেখি, তাহলে এনি অ্যানাস্টেসি একটি বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন। সেখানে বলেছেন, এ সাইকোলজিক্যাল টেস্ট ইজ এসেনশিয়ালি অ্যান অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ড মেজার অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার। অর্থাৎ মনস্তাত্ত্বিক অভিক্ষা হলো মানুষের আচরণের নমুনা পরিমাপের বস্তুনিষ্ঠ ও আদর্শায়িত পরিমাপ। তাহলে মনোবৈজ্ঞানিক অভিক্ষা দিয়ে আসলে কী মাপে? আমরা মনোবিজ্ঞানে তো আসলে আচরণকেই পরিমাপ করি। তো এই যে ব্যক্তির বুদ্ধি, ব্যক্তিত্ব, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আচরণই একটি বহিঃপ্রকাশ ঘটে তার। কাজেই আমরা সেই ব্যক্তির কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা ব্যক্তির আচরণের নমুনাটাকে পরিমাপ করি। নমুনা পরিমাপ করে ব্যক্তির সমগ্র সম্পর্কে একটি ধারণা করি। অর্থাৎ নমুনা কীরকম? আমরা নিশ্চয়ই সেই ব্যক্তিটাকে হাজার হাজার প্রশ্ন করে নিশ্চয়ই ব্যক্তির বুদ্ধি বা ব্যক্তিত্ব পরিমাপ করতে পারছি না। আমরা গুটি কয়েক প্রশ্ন করি, এর মধ্য দিয়ে কিন্তু তার একটা বৈশিষ্ট্য বের হয়ে আসে, তার পরিপ্রেক্ষিতে আমরা মন্তব্য করি সে ব্যক্তিটা হচ্ছে এরকম বৈশিষ্ট্য। এই জন্য বলেছে আমরা ব্যক্তির আচরণের নমুনা পরিমাপ করি, একটি অভিক্ষা প্রয়োগ করি। আর এই অভিক্ষাটা কেমন হতে হবে, এই পরিমাপকটা কেমন হতে হবে? পরিমাপকটা হতে হবে বস্তুনিষ্ঠ, অর্থাৎ অবজেক্টিভিটি থাকতে হবে, তার ব্যক্তির কোনো প্রভাব থাকবে না। ব্যক্তি বলতে কোন ব্যক্তি? যিনি পরিমাপ করবেন, যিনি গবেষক, যিনি অভীক্ষক, তিনিই তো আরেকজন ব্যক্তির বুদ্ধিটাকে মাপছেন। কাজে যিনি মাপবেন সেই ব্যক্তির জন্য কোনো প্রভাব না থাকে,
অর্থাৎ তোমার বুদ্ধি আমি মাপতে যাচ্ছি, আমি মেপে যদি তোমার বুদ্ধি হয় আজকে আইকিউ হয় 100, আরেকজন মাপলে পরেও কিন্তু আজকে তোমার বুদ্ধিটা হবে 100। কিন্তু আমি মাপার পরিপ্রেক্ষিতে একরকম রেজাল্ট দিচ্ছে, ওই একই অভিক্ষা দিয়ে আরেকজন মাপার পরিপ্রেক্ষিতে আরেক রকম রেজাল্ট দিচ্ছে, তাহলে কিন্তু সেটাকে বস্তুনিষ্ঠ বলা যাবে না, ব্যক্তির প্রভাব সেখানে পড়ে যাচ্ছে। পাশাপাশি এই পরিমাপকটাকে তখনই আমি বিজ্ঞান বলতে পারবো যখন বস্তুনিষ্ঠর পাশাপাশি এটি আদর্শায়িত হবে। আদর্শায়িত মানে কি? আদর্শের জায়গায় পৌঁছানো। তাহলে আদর্শ একটা বিষয় বিজ্ঞান হতে গেলে একটা আদর্শের জায়গায় যেতে হয়। কোনো একটি অভিক্ষা প্রয়োগ করতে গেলেও নিশ্চয়ই তার একটি কতগুলো নির্দেশাবলীর কতগুলো বিষয় আছে, প্রয়োগ পদ্ধতি আছে, সাফল্যাঙ্ক ব্যাখ্যা করার বিষয় আছে। একটা কাজের সঙ্গে আরেকটা কাজের কিন্তু সমন্বয় রাখতে হয়। তো একটি অভিক্ষা প্রয়োগ করলাম একভাবে, নির্দেশাবলী দিলাম একভাবে, ফলাফল ব্যাখ্যা করলাম আরেকভাবে, তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা সামঞ্জস্যতা থাকবে না। এই কারণে বলেছে প্রত্যেকটা ধাপের সঙ্গে প্রত্যেকটা ধাপের যদি একটি সামঞ্জস্যতা থাকে তখন তাকে বলি আমরা আদর্শ আয়িত। এই কারণে বলেছে মনোবৈজ্ঞানিক অভিক্ষা দিয়ে যদি আমি আচরণের নমুনা পরিমাপ করতে চাই, সেই পরিমাপকটাকে কেমন হতে হবে? একদিকে বস্তুনিষ্ঠ হতে হবে, আরেকদিকে আদর্শায়িত হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে আরেকটু যদি সংজ্ঞার দিকে খেয়াল করি, এল.জে. ক্রোনবেক আরেকটি বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন, এ সাইকোলজিক্যাল টেস্ট ইন অ্যাজ অবজেক্টিভ ডিভাইস ফর কম্পেয়ারিং দ্য বিহেভিয়ার অফ 2 or more পার্সন। অর্থাৎ মনোবৈজ্ঞানিক অভিক্ষা হলো 2 বা ততোধিক ব্যক্তির আচরণের তুলনা করবার নৈর্ব্যক্তিক কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই এই সংজ্ঞাটি এবং অ্যানাস্টেসিস যে সংজ্ঞাটি একটু আগে আলোচনা করলাম, তোমাদের কাছে একটু প্রশ্ন জাগবে, দুটি সংজ্ঞার মধ্যে তো দুভাবে বলেছে। এখানে বলেছে মনোবৈজ্ঞানিক অভিক্ষা হলো 2 বা ততোধিক ব্যক্তির আচরণের তুলনা করবার নৈর্ব্যক্তিক কৌশল। তো একটা জায়গায় মিল আছে, নৈর্ব্যক্তিক, ওখানে বলেছে বস্তুনিষ্ঠ, একই কথা। কিন্তু এখানে কি বলেছে? 2 বা ততোধিক ব্যক্তির আচরণের তুলনা করবার যে একটি কৌশল, সেটাকে বলেছে। তা আসলে একটু যদি আমরা খেয়াল করি তাহলে দুটি সংজ্ঞাকে একত্রিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা বুদ্ধি, ব্যক্তিত্ব এগুলো কেন জানি? আমরা জানি এই বৈশিষ্ট্যগুলো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির আলাদা। তাহলে এই যে আলাদা, এটা কি করে জানবো? অভিক্ষা প্রয়োগ করে জানবো। এই কারণে বলেছে আমরা যখন 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে আচরণের তুলনা করতে যাই, তখনই কিন্তু আমরা এই অভিক্ষাটা প্রয়োগ করি। সেই উদ্দেশ্যকে ঘিরেই কিন্তু আমার অভিক্ষাটা তৈরি হয়। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে আমি পার্থক্য করতে চাই, কারণ হচ্ছে ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যটি এই ব্যক্তির মধ্যে কেমন আছে, ওই ব্যক্তির মধ্যে কেমন আছে। ঠিক এই সেন্সেই এল.জে. ক্রোনবেক বলেছে মনস্তাত্ত্বিক অভিক্ষা হলো সেই অভিক্ষা যে অভিক্ষাটি নৈর্ব্যক্তিক এবং তা দিয়ে কি করা হয়? 2 বা ততোধিক ব্যক্তির আচরণের তুলনা করা হয় এবং এর মধ্যেই লুকিয়ে আছে তার মৌলিক মানসিক। এই আচরণের যে তুলনা করা হচ্ছে, সেই আচরণ বলতে কোন আচরণ? তার সেই মৌলিক মানসিক বৈশিষ্ট্যের যে নমুনাগুলো পরিমাপ করা হবে, সেই নমুনার পরিমাপের কথা এখানে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষেপে একটু চেষ্টা করলাম এভাবে আলোচনা করার। আরেকটু যদি সারমর্ম বলতে চাই তাহলে বলা যায় ব্যক্তির মানসিক বৈশিষ্ট্যগুলোকে পরিমাণগতভাবে মূল্যায়নের যে মনোবৈজ্ঞানিক যে পদ্ধতি আছে, সেটাকে বলছি আমরা মনোবৈজ্ঞানিক অভিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা অভিক্ষার আলোচনা এখানেই শেষ করলাম। এই একটা ভালো অভিক্ষা হতে গেলে তার আরও অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হয়। সংজ্ঞার মধ্য দিয়ে কিছুটা হয়তো ধারণা তোমরা পেলে। তবে তোমাদেরকে একটু বলে দেই যে তোমাদের অনার্স থার্ড ইয়ারে যখন তোমরা উঠবে, তখন তোমাদের ব্যবহারিক টেস্ট বা অভিক্ষণ আছে। সেই অভিক্ষণের মধ্যে কিন্তু তোমরা এগুলো সম্পর্কে কিন্তু আরও পরিষ্কার ধারণা পাওয়ার একটা সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানেই এই পর্যায়ে আলোচনা শেষ করে আমরা ঠিক চলে যাই। ঠিক বুদ্ধি পরিমাপ করার জন্যই তো আসলে অভিক্ষা বিষয়টা এসেছিল। আমরা অভিক্ষা সম্পর্কে একটু জেনে নিলাম। এবার সেই শ্রেণী বিভাগে আবার ফিরে আসি। যেমনটি বলেছিলাম, প্রয়োগ পদ্ধতি অনুসারে অভিক্ষাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি বলেছে ব্যক্তিগত বা একক, আরেকটি বলেছে দলগত বুদ্ধি অভিক্ষা। তাহলে একটু জেনে নেই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কাকে বলে। আমরা যদি একটু এভাবে বলি যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা একসাথে একজন মাত্র ব্যক্তির উপরে প্রয়োগ করা যায়। এখানে একজন অভিক্ষার্থীর জন্য একজন অভীক্ষক থাকেন, আর অভীক্ষক নিজেই সমস্যা দিয়ে থাকেন, প্রশ্ন জিজ্ঞাসা করেন, উত্তর লিপিবদ্ধ করেন, সময় গণনা করেন, সাফল্যাঙ্ক প্রদান করেন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের একটু পরিষ্কার করি, যদি আমি তোমার বুদ্ধি মাপি তাহলে আমি হচ্ছে অভীক্ষক, আর তোমার পরিমাপ করা হচ্ছে তুমি হচ্ছে অভীক্ষণ পাত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময় দেখা গেল কি যে যদি কোনো একটি অভীক্ষার মধ্য দিয়ে বুদ্ধি পরিমাপের ব্যাপারটা এমন থাকে, একজন অভীক্ষক আর একজন অভীক্ষার্থী, একজন অভীক্ষক একজন অভীক্ষার্থীর বুদ্ধি পরিমাপ করবেন, এরকম একটি অবস্থা তৈরি হলে তখন সেটাকে বলি আমরা ব্যক্তিগত বা একক বুদ্ধি অভিক্ষা। তো একজন যেহেতু অভীক্ষক থাকেন, কাজেই অভীক্ষককে কী করতে হবে? উত্তর দেওয়ার পরে সেগুলোকে কী করতে হবে? সেগুলো সমস্যা নিয়ে বসতে হবে, প্রশ্নগুলো কী বললো না বললো উত্তরগুলোকে অ্যানালাইসিস করতে হবে, সেগুলোকে নিশ্চয়ই হিসাব নিকাশের একটা ব্যাপার থাকবে। তারপরে একটি সাফল্যাঙ্কর মধ্য দিয়ে কিন্তু মন্তব্য করা যাবে তার বুদ্ধিটা কেমন বা ব্যক্তিত্বটা কেমন।
এই কারণে বলেছে একজন অভিক্ষক একজন অভিক্ষার্থী এই দুজন মিলে যে কার্যক্রমটা, এরকম একটি অভিক্ষাকে বলেছি আমরা ব্যক্তিগত বা দলগত, ব্যক্তিগত বা একক বুদ্ধি অভিক্ষা। বিদেশীম বুদ্ধি অভিক্ষা, ওয়েস্টার বুদ্ধি অভিক্ষা, এগুলোর সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত হবে। এগুলো একক বুদ্ধি অভিক্ষার কতগুলো উদাহরণ। তো একটা যদি আমরা ছবির দিকে খেয়াল করি, দেখো যে একজন মেয়ে লিখছে, আরেকজন কিন্তু পাশে আছে। যে লিখছে সে হচ্ছে অভীক্ষণ পাত্র, আর যে পাশে আছে সে কিন্তু তার বুদ্ধি বা কোনো একটা মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করার চেষ্টা করছে। তো আমরা এবার একটু দেখে নেই দলগত বুদ্ধি অভিক্ষা তাহলে চিত্রটা কেমন হতে পারে। একটু যদি স্লাইডটার দিকে খেয়াল করো তাহলে দেখবে দলগত বুদ্ধি অভিক্ষা একসঙ্গে বহু লোকের উপর প্রয়োগ করা যায়। এ ধরনের অভিক্ষায় সাধারণত লিখিত প্রশ্নপত্র একই সাথে বহু সংখ্যক অভিক্ষার্থীর উপর প্রয়োগ করা হয় এবং অভিক্ষার্থীরা কী করে থাকেন, তাদের উত্তরপত্রে লিপিবদ্ধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দলগত বুদ্ধি অভিক্ষায় একসঙ্গে একজনই অভিক্ষক থাকেন, কিন্তু যাদের বুদ্ধি পরিমাপ করা হবে বা মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করা হবে তাদের সংখ্যাটা অনেক। সবাইকে একসঙ্গে বসিয়ে দিয়ে তাদের লিখিত প্রশ্নপত্র বা এরকম কোনো উপকরণ দিয়ে একসঙ্গে যদি তাদের বুদ্ধি পরিমাপ করা যায়, তখন তাকে বলেছি দলগত বুদ্ধি অভিক্ষা। অর্থাৎ দলগত বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে একসঙ্গে অনেকের বুদ্ধি পরিমাপ করার সুযোগটি আছে। ওটিস সেলফ অ্যাডমিনিস্ট্রেটিং টেস্ট অফ মেন্টাল অ্যাবিলিটি, এটি একটি দলগত বুদ্ধি অভিক্ষার উদাহরণ। এছাড়াও রেভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স সহ আরও অনেক অভিক্ষার সঙ্গে তোমরা পরিচিত হবে, যেগুলো দলগত বুদ্ধি অভিক্ষার কতগুলো উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমনটি দেখতে পাচ্ছ ছবিটা, বেশ কয়েকজন ব্যক্তি, তাদেরকে এরকম প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় অথবা এরকম একটি উপকরণ দেওয়া হয়, তারা একসঙ্গে বসে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজের মতো করে উত্তর দেয় এবং এই উত্তরগুলোকেই যাচাই বাছাই করেই কিন্তু তার বুদ্ধি বা ব্যক্তিত্ব সম্পর্কে মন্তব্য করার সুযোগটি থাকে। একসঙ্গে যেহেতু অনেকে বসে কাজটি করতে পারে, একজনই মাত্র অভিক্ষক লাগে, এই জন্য এটাকে বলেছি দলগত বুদ্ধি অভিক্ষা। এই যে দেখতে পাচ্ছ একজন অভিক্ষক বা গবেষক একটা ক্লাসরুমে ছাত্রদের সবাইকে বসিয়ে দিয়ে একসঙ্গে প্রশ্নপত্র দিয়ে সবার বুদ্ধি পরিমাপ করার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে বলেছি আমরা দলগত বুদ্ধি অভিক্ষা, একসঙ্গে অনেকের বুদ্ধি পরিমাপ করার সুযোগ। দলগত বুদ্ধি অভিক্ষার একটি বাড়তি সুবিধা দেখো, সেটিকে কিন্তু ইচ্ছা করলে পরে একক হিসাবেও ব্যবহার করা যায়। এখানে দেখতে পাচ্ছ ছবিতে একজনকে নিয়ে বসেছে বুদ্ধি পরিমাপ করবার জন্য। তাহলে দলগত বুদ্ধি অভিক্ষা হচ্ছে সেই বুদ্ধি অভিক্ষা যা দিয়ে একসঙ্গে অনেকের পরিমাপ করা যায়। আবার যদি কখনো প্রয়োজন হয় একজনের বুদ্ধি পরিমাপ করব বা দুইজনের করব, তখনও কিন্তু সেটাকে প্রয়োগ করার সুযোগটি আছে। কিন্তু একক বুদ্ধি অভিক্ষা দিয়ে শুধুমাত্র একজনেরই করা যায়, একক দিয়ে কিন্তু একসঙ্গে অনেকে করার সুযোগটি নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু দেখে নেব ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য কী আছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে প্রথমটা বলেছে হচ্ছে সময়, আর সময় কোথায় কম লাগে কোথায় বেশি লাগে। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে সময় কতটুকু লাগে, বিষয়টা হচ্ছে যে আমরা যদি অনেকের বুদ্ধি পরিমাপ করতে চাই তাহলে কিন্তু একজন একজন করে পরিমাপ করে কিন্তু সবার পরিমাপ করতে হবে। তাহলে নিশ্চয়ই একজনের জন্য যেরকম সময় লাগে, দ্বিতীয় ব্যক্তির জন্য সময় কিন্তু ঠিক ততটুকুই লাগবে, তৃতীয় ব্যক্তির জন্য প্রায় ততটুকুই লাগবে। এমনিভাবে অনেকের বুদ্ধি পরিমাপ করতে গেলে পরে কিন্তু সময় বেশি লেগে যাবে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে। ঠিক এই অনেকগুলো মানুষের বুদ্ধি যদি আমি দলগত বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে মাপি, তাহলে একসঙ্গে বসিয়ে দিয়েই একই সঙ্গে কিন্তু সবার পরিমাপ করা যাচ্ছে। এই কারণে দলগত বুদ্ধি অভিক্ষার সময় একটু কম লাগে। আমরা যদি 2 নাম্বার বলি যোগাযোগের ক্ষেত্রে, যোগাযোগ কোথায় বেশি হয় কোথায় কম হয়, কার সঙ্গে কার যোগাযোগ, অভিক্ষকের সঙ্গে অভিক্ষার্থীর যোগাযোগ, যিনি মাপবেন এবং যার মাপা হবে। তো এক এক করে যদি মাপা হয় একক বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে, তাহলে কি হবে, পারস্পরিক যে কথোপকথন, পরীক্ষণ পাত্রের সুবিধা অসুবিধাগুলো, এগুলো কিন্তু অভিক্ষক বলতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন। এই কারণে 1 to 1 যে যোগাযোগ, এটি কিন্তু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায় ভালো হয়। পক্ষান্তরে দলগত বুদ্ধি অভিক্ষায় কিন্তু একসঙ্গে অনেকে বসে থাকলে পরে সবার কাছে, একজন অভিক্ষকের কাছে পৃথক পৃথকভাবে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা ওই অল্প সময়ের মধ্যে কিন্তু খুব কঠিন হয়ে যায়। এই কারণে বলেছে ব্যক্তিভিত্তিক বা একক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে যোগাযোগটা ভালো হয়। ফলাফলের ক্ষেত্রে একটু দুভাবে বলি, একটি হচ্ছে একক বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে ফলাফলটা নিশ্চয়ই একভাবে ভালো আসতে পারে, আবার দলগত বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়েও কিন্তু আরেকভাবে ভালো আসতে পারে। কিন্তু যদি ব্যাপারটা এরকম থাকে যে আসলে অনেকের ফলাফলগুলোকে সমন্বয় করে অনেক বড় বড় অনেক বেশি বেশি কাজ করার মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া, সেক্ষেত্রে কিন্তু দলগতভাবে সবার তথ্যপাত্রগুলো যদি এক জায়গায় আসে, তাহলে সেগুলোকে কিন্তু সুন্দরভাবে বিন্যাস করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে সিদ্ধান্তে একটি উপনীত হওয়া অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এই জন্য বলেছে দলগতের ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সুবিধা হয়ে থাকে। তো দুটো দিয়ে আসলে মাপবো, কিন্তু নির্ভরযোগ্যতা কার বেশি, নির্ভরযোগ্যতা কার কম। তো ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে যেহেতু 1 to 1 যোগাযোগ হওয়ার সুযোগ থাকে,
এই কারণে সুবিধা অসুবিধাগুলো কিন্তু সব বলার সুযোগ থাকে অভিক্ষার্থীর বা পরীক্ষণ পাত্রের। তো এই কারণে বলেছে এর মধ্য দিয়ে যে ফলাফলটি পাওয়া যায়, যে বুদ্ধি বা ব্যক্তিত্ব বের হয়ে আসে, এটা অনেক বেশি নির্ভরযোগ্য। কার তুলনায়? দলগত তুলনায়। দলগত যেহেতু সবাই আলাদা আলাদাভাবে করে, সব দিকে সমানভাবে মনোযোগ দেওয়া, সুবিধা অসুবিধাগুলো দেখা সম্ভব হয় না। এর পরিপ্রেক্ষিতে ফলাফলের ক্ষেত্রে যে আমরা পাই, তার পরিপ্রেক্ষিতে যে তারপর একটা ভরসা করা, একটা নির্ভরযোগ্যতা যে জায়গাটি, এটা ব্যক্তিগত অভিক্ষার থেকে অপেক্ষাকৃত একটু দলগতের ক্ষেত্রে দুর্বল হয়ে থাকে। তো নাম্বার 5 বলি যে পরিশ্রম। পরিশ্রম কোথায় বেশি হয়? পরিশ্রম বলতে আসলে কার পরিশ্রম? অভিক্ষকের পরিশ্রম, যিনি পরিমাপ করছেন। যদি 50 জন থেকে থাকে এবং এক এক করে যদি 50 জনের পরিমাপ করতে হয়, তাহলে নিশ্চয়ই 50 বার পরিশ্রম করতে হবে একক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে। আর যদি 50 জনকে একসঙ্গে দলগত বুদ্ধি অভিক্ষা দিয়ে বসিয়ে দেই, তাহলে কিন্তু অভিক্ষকের অপেক্ষাকৃত পরিশ্রমটা কম হবে। এই কারণে বলেছে পরিশ্রমের দিক থেকেও কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে পরিশ্রমটা কম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু যদি পার্থক্যর দিকে খেয়াল করি, তোমরা দেখবে যে নাম্বার 6 বলেছি সহযোগিতা। সহযোগিতা বলতে আসলে কার সহযোগিতা? অভিক্ষক এবং অভিক্ষার্থীর মধ্যে পারস্পরিক কাজের মধ্য দিয়েই তো আসলে বুদ্ধি বা ব্যক্তিত্ব পরিমাপ করছি। কাজেই এই সহযোগিতার জায়গা থেকে অভিক্ষক অনেক বেশি সহযোগিতা করবার সুযোগ থাকেন। সহযোগিতা করা মানে ব্যাপারটি কিন্তু এমন না সঠিক উত্তরটি বা তার মতামতটাকে প্রভাবিত করে উত্তরটি বলে দেওয়া। কাজ করতে গিয়ে তার নানা রকম সমস্যা হতে পারে, সেই জায়গাগুলোতে প্রতি মুহূর্তেই যেহেতু একজন অভিক্ষক একজন অভিক্ষার্থী পাশাপাশি থাকেন, নানা রকম সহযোগিতার কিন্তু তাকে দেওয়ার সুযোগটি পেয়ে থাকেন। নাম্বার 7 যদি বলি নম্বর প্রদান। নম্বর প্রদান এককের ক্ষেত্রেও একভাবে নম্বর প্রদান করি আমরা, দলগত ক্ষেত্রেও নম্বর প্রদান করি। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু অনেকের নম্বর মিলে একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়, অনেক রকমভাবে সেই নম্বরগুলো প্রদান করতে গিয়ে যখন একসঙ্গে অনেককে বসিয়ে দেওয়া হয়, তখন কিন্তু একটা প্যারালাল একটা কাঠামোর মধ্যে থাকে। তো সেখান থেকে নম্বর প্রদানটা অপেক্ষাকৃত কিন্তু একটু সহজ বা একটু সাবলীল হয়ে থাকে। এককের ক্ষেত্রে একটু বিচিত্র অবস্থার মধ্য দিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়। এই কারণে বলেছে দলগত ক্ষেত্রে নম্বর প্রদানের ক্ষেত্রে অপেক্ষাকৃত একটু সুবিধা হয়ে থাকে। নাম্বার 8 যদি বলি ব্যয়। ব্যয় কোথায় বেশি হয়? ব্যয় বলতে কিসের ব্যয়? সময়ের ব্যয়, পরিশ্রমের ব্যয়, আর্থিক ব্যয়, এগুলো কিন্তু আমরা ব্যয় বলে থাকি। তো একক বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে যেটি হয়, এক এক করে যেহেতু অনেকের মাপতে হয়, একদিকে সময় বেশি লাগে, শ্রম বেশি দিতে হয়, অন্য অন্য জায়গাগুলোও কিন্তু ব্যয়ের জায়গাটা বেড়ে যায়। কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত একটু কম ব্যয় হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা 9 নম্বরে যদি একটু যাই, বিশেষ যোগ্যতা। বিশেষ যোগ্যতাও প্রয়োজন হয়। কার বিশেষ যোগ্যতা? অভিক্ষকের, যিনি মাপছেন তার বিশেষ যোগ্যতা। ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে যোগ্যতাটা একটু বাড়তি লাগে, কারণটা হচ্ছে ব্যক্তি আলাদা, প্রত্যেকের সঙ্গে আলাদা যোগাযোগের মধ্য দিয়েই তো আসলে সে সেবা প্রদান করে বা কাজটি করবার চেষ্টা করে। এই কারণে এক একজনের এক এক রকম সমস্যা, প্রত্যেকটি সমস্যা কিন্তু তার বিশেষ যোগ্যতা দিয়ে সেগুলোকে সমাধান করেই কিন্তু তার সেই মানসিক বৈশিষ্ট্যটা পরিমাপ করবার চেষ্টা করেন। এই কারণে বলেছে অভিক্ষকের যদি বিশেষ যোগ্যতা থাকে, তাহলেই কিন্তু প্রত্যেককে আলাদাভাবে প্রত্যেককে বিবেচনায় নিয়ে তার সমস্যাগুলো সমাধান করা সম্ভব। যেটি দলগত ক্ষেত্রে একসঙ্গে বসিয়ে দেন, কাজেই বিশেষ দক্ষতা যোগ্যতা দেখবার কিন্তু সুযোগটি সেভাবে থাকে না। নাম্বার 10 বলেছে দক্ষতা। দক্ষতার ক্ষেত্রেও একটা পার্থক্য আছে। কার দক্ষতা? অভিক্ষকের দক্ষতা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে দক্ষতাটা অপেক্ষাকৃত একটু বেশি থাকতে হয়। এই কারণেই প্রত্যেক ব্যক্তি যেহেতু আলাদা আলাদা পরিবেশ, আলাদা পরিস্থিতি, আলাদা অবস্থা, সব কিছু মিলেই অভিক্ষক যদি খুব দক্ষ হন, তাহলেই ব্যক্তির বিশেষ কতগুলো বৈশিষ্ট্যকে বিবেচনায় রেখে কিন্তু তার দক্ষতার পরিপ্রেক্ষিতে প্রত্যেকের জন্যই কিন্তু আলাদাভাবে সুন্দরভাবে একটি পরিবেশ সৃষ্টি করে দিয়ে বুদ্ধি পরিমাপ করতে পারেন। আর দক্ষতা একটু ঘাটতি থাকলেও দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে অভিক্ষককে অত বেশি দক্ষ না হলেও চলে, জাস্ট একসঙ্গে বসিয়ে দিয়ে সবার মধ্য থেকে একটা অবস্থা সৃষ্টি করে, একটা পরিবেশ সৃষ্টি করে পৃথক দক্ষতা সেখানে কিন্তু খুব একটা দরকার হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা একটু সংক্ষেপে ব্যক্তিভিত্তিক দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য দেখলাম। এবার আমাদের শিখন ফলের মধ্যে আরেকটি জায়গায় যাব, তার আগে তোমাদের নিশ্চয়ই একটু ক্লান্তির জায়গা থেকে এভাবে ভাবতে পারি। দেখো, গরু আর গাধার গল্প। একই বাড়িতে গাধা এবং গরু দুটোই আছে। গাধা বলেছে, ভাইরে অনেক কষ্টে আছি, মালিক খুব মারে আর খাটায়। তো গরু তখন বলছে, খুবই দুঃখের কথা, তো একদিন রাতের বেলা পালিয়ে যা। গাধা তখন উত্তর দিচ্ছে, পালিয়ে তো যেতে পারি, কিন্তু মালিকের একটা সুন্দরী মেয়ে আছে। মালিক তার মেয়েকে বলেছে পরীক্ষায় ফেল করলে গাধার সাথে বিয়ে দেবে, আর সেই আশাতেই তো পড়ে আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই হচ্ছে গাধার তার বুদ্ধিমত্তার জায়গা। আমরা অনেক সময় বলি না যে এ কি গাধা নাকি, কারণটা হচ্ছে কি গাধার বুদ্ধি ঠিক এমনটাই। এই কারণেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এরকম নানা কথা কিন্তু বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও চলে এসেছি আমাদের সেই বুদ্ধি পরিমাপের আরেকটি যে শিখন ফল, বুদ্ধি অভিক্ষার শ্রেণীবিভাগের মধ্যে ভাষাগত বুদ্ধি অভিক্ষা এবং কৃতি বুদ্ধি অভিক্ষা। ভাষাগত বুদ্ধি অভিক্ষা নাম থেকে কি বুঝতে পারি, যে বুদ্ধি অভিক্ষায় কী থাকবে, ভাষার ব্যবহার থাকবে। অর্থাৎ এই অভিক্ষার মধ্য দিয়ে সমস্যাগুলো এমনভাবে উপস্থাপন করা হবে যা ভাষার মধ্য দিয়ে উপস্থাপন করা হবে, এবং অভিক্ষাতে সেই ভাষা শুনে বা ভাষা দেখে সেগুলো উত্তর দেবার চেষ্টা করবে। তো এভাবেই ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা হলে সেই অভিক্ষাগুলোকে বলি আমরা ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা। যেমন বিনেসিম বুদ্ধি অভিক্ষা, ওটিস বুদ্ধি অভিক্ষা, এগুলো কিন্তু কতগুলো ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা। আমরা নিশ্চয়ই এই অভিক্ষাগুলোর সঙ্গে কিন্তু পরিচিত হব আমাদের এই অধ্যায়ে, আমাদের শিখন ফলে নিশ্চয়ই সেগুলো থাকবে। আজকেও একটি আলোচনা আমরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে এখানে বুদ্ধি পরিমাপ করবার চেষ্টা করছে লেখার মধ্য দিয়ে, কিছু ভাষা দেখার মধ্য দিয়ে। তো লেখা বা ভাষা বোঝার মধ্য দিয়ে যে অভিক্ষাগুলো, সেগুলোকে বলেছি আমরা ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা। দেখো একটি মেয়ে কলম নিয়ে লিখছে, আরেকজন পাশে আছে। এ থেকে আমরা বুঝতে পারি কি যে আসলে কিছু ভাষা সেখানে লেখা আছে বা কিছু বলা আছে, সেগুলোর মধ্যে দিয়ে লিখে তার অভিব্যক্তি অথবা সেই সমস্যাগুলো অথবা সেই পদগুলোর অথবা সেই বাক্যগুলোর সে উত্তর দেবার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর বিপরীতে একটু চলে আসলাম ভাষা বর্জিত বুদ্ধি অভিক্ষা। ভাষা বর্জিত বুদ্ধি অভিক্ষা বা কাকে বলে, যেখানে ভাষার ব্যবহার থাকবে না, তারপরেও কিছু সমস্যা থাকবে, সেই সমস্যার মধ্য দিয়ে ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা হবে। এবং সেই সমস্যাগুলো কেমন সমস্যা থাকবে, সেগুলো হবে কার্য সম্পাদনমূলক কিছু সমস্যা। অর্থাৎ ভাষাবর্জিত অভিক্ষার সমস্যাগুলোকে বিভিন্ন রকম আমরা কি করি, ভাষার মধ্য দিয়ে প্রকাশ করি। আর ভাষাবর্জিতের ক্ষেত্রে সেই সমস্যাগুলোকেই কাজের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়। তাহলে ব্যক্তিকে আমরা কী করব, যে ব্যক্তির বুদ্ধি মাপতে চাই বা ব্যক্তিত্ব মাপতে চাই, তার সামনে হাতে কলমে কাজ করার মতো কিছু উপকরণ দেব, সেই কাজের মধ্য দিয়ে সে কিছু দক্ষতা দেখাবে, এর উপর ভিত্তি করে আমরা বলবো যে তার বুদ্ধিটা কেমন। এরকম অভিক্ষাগুলোকে বলেছি আমরা ভাষা বর্জিত বুদ্ধি অভিক্ষা, অর্থাৎ কাজের মধ্য দিয়ে তার সমস্যার সমাধান করা। যেমন আলেকজান্ডার পাঁচ অ্যালন অভিক্ষা, এমনিভাবে ব্লক ডিজাইন টেস্ট সহ নানা রকম টেস্ট আছে, যেগুলো আসলে হাতে কলমে কাজের মধ্য দিয়ে করতে হয়। এগুলো কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোবিজ্ঞানে ভর্তি হয়েছে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের এই সমস্ত অভিক্ষাগুলোর সঙ্গে কিন্তু কম বেশি পরিচিত হতে হবে। যেমনটি দেখতে পাচ্ছ গবেষণাগার, সেখানে উপকরণ নিয়ে সেখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ, নকশা দেখতে পাচ্ছ, সেই নকশাটি দেখাচ্ছে এবং আরেকটি মেয়ে সেই নকশাটি দেখে দেখে ব্লকগুলোকে সেই নকশার মতো করে তৈরি করবার চেষ্টা করছে। এভাবে কিন্তু সেই নকশার সঙ্গে মিলিয়ে কতটুকু সে সেই ব্লকগুলোকে দিয়ে সে ডিজাইনটি তৈরি করতে পারে, তার উপর ভিত্তি করেও কিন্তু তার বুদ্ধি কতটুকু আছে এটা ব্যাখ্যা করার সুযোগটি আছে। তোমাদের মনে পড়বে, তোমরা যখন ছোট ছিলে, ছোটোবেলায় কিন্তু তোমরা পাজেল বক্স খেলেছো। সেখানে ঠিক সেই গুটিগুলো অথবা সেই ব্লকগুলোকে এদিক ওদিক নড়িয়ে সরিয়ে তোমরা কিন্তু একটা ছবির মতো করে সেটা মেলাবার চেষ্টা করেছো। এর মধ্য দিয়ে কিন্তু ছোটোবেলায় তোমার বুদ্ধি কতটুকু তোমার সুচালু হচ্ছে, আর সেটি কিন্তু দেখার একটি সুযোগ সেখানেও ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা এই দেখতে পাচ্ছি ছবিতে অনেকগুলো ব্লক, অনেকগুলো ডিজাইন, তার মতো করে এই মেয়েটিকে সেটি করতে হচ্ছে এবং কতটুকু সে সঠিকভাবে করতে পারে তার উপর ভিত্তি করে তার কিন্তু একটি বুদ্ধি বা তার একটা আইকিউ বের হয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কত রকম কাজের মধ্য দিয়ে বুদ্ধি মাপা যায়। বিভিন্ন রকম উপকরণ আছে মনোবিজ্ঞানে, এবং সেই উপকরণগুলোকে ব্যবহার করেই সে কতগুলো কাজ করে এবং তার মধ্য দিয়ে তার বুদ্ধি কিন্তু বের হয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু দেখে নেব এই ভাষাগত বুদ্ধি অভিক্ষা এবং কৃতি বুদ্ধি অভিক্ষার মধ্যে কী পার্থক্য আছে। ভাষাগত বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থী লিখিত বা মৌখিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। অন্যদিকে কৃতি অভিক্ষায় কী করতে হয়, হাত পায়ের মধ্য দিয়ে সঞ্চালনের মধ্য দিয়ে কাজ করে তাকে সমাধান করতে হয়। তাহলে নিশ্চয়ই একটা লিখিত ভাষার ব্যবহার, আর একদিকে হাতে কলমে কাজ। নাম্বার 2 বলেছি, ভাষাগত বুদ্ধি অভিক্ষা সংস্কৃতির প্রভাব মুক্ত নয়। এক এক দেশের ভাষা এক এক রকম, এক একটা অভিক্ষায় নিশ্চয়ই একটা ভাষায় যদি থাকে তাহলে অন্য ভাষার লোকজনদের কিন্তু সেটা বুঝতে একটু সমস্যা হতে পারে। এই কারণে বলেছে সেখানে সংস্কৃতির প্রভাব কিন্তু আছে। কিন্তু হাতে কলমে কাজের মধ্য দিয়ে যেগুলো হয় সেখান থেকে কিন্তু কাজ সব জায়গায় কিন্তু একইভাবে কাজ করতে হয়। এই কারণে বলেছে কৃতি অভিক্ষা বা কার্য সম্পাদনমূলক অভিক্ষাগুলোর ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব কিন্তু সেভাবে নেই। কৃতি অভিক্ষার ক্ষেত্রটা হচ্ছে অনেকটাই ব্যাপক, অনেক বড়। কারণটা হচ্ছে কি, এখানে শিশু বলি, নিরক্ষর বলি, মুখবধির বলি, তারা কিন্তু ভাষা বোঝে না, ভাষার মধ্য দিয়ে ঠিকমতো তারা লেখাপড়া হয়তো অনেকে জানে না।
তাদের কিন্তু বুদ্ধি পরিমাপ করতে হয়। কি দিয়ে পরিমাপ করবে? তখন তাদেরকে কাজের মধ্য দিয়ে বুদ্ধি পরিমাপ করার সুযোগটি থাকে। আর ভাষাগত বুদ্ধি অভিক্ষায় ভাষা ব্যবহারের মধ্য দিয়ে করলে পরে শুধুমাত্র লেখাপড়া জানা মানুষগুলোই কিন্তু তাদের বুদ্ধি পরিমাপ করার সুযোগটি আছে। ভাষাগত বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থীর সাফল্যাঙ্কে বুদ্ধাঙ্কের মাধ্যমে আমরা সাধারণত প্রকাশ করে থাকি, কিন্তু কৃতি সম্পাদনের ক্ষেত্রে বুদ্ধাঙ্কের পাশাপাশি আদর্শ মান ব্যবহার করেও কিন্তু তার বুদ্ধি মাপার সুযোগটি আছে। নাম্বার 5 যদি একটু পার্থক্যের দিকে যাই, ভাষাগত বুদ্ধি অভিক্ষা ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা বা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা হিসাবে বিবেচিত। বেশিরভাগগুলোই পক্ষান্তরে কার্য সম্পাদনমূলক অভিক্ষাগুলোকে একদিকে ব্যক্তিগত বা ব্যক্তিভিত্তিকভাবে ব্যবহার করা যায়, আবার দলগতভাবে ব্যবহার করার সুযোগটিও আছে। নাম্বার 6 বলেছি কর্মসম্পাদনী বুদ্ধি অভিক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের উপর ভিত্তি করে কতটুকু সময়ের মধ্যে সে কাজটি করতে পারে তার উপর ভিত্তি করেই তার একটা সাফল্যাঙ্ক বা স্কোর পায়, এর ভিত্তিতেই তার বুদ্ধিটা পরিমাপ করা হয়। কিন্তু ভাষাগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে কিন্তু সময় সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তার ক্ষমতাটাই দেখা হয় বা সে কতটুকু তার উপাত্তটা দিতে পারে, এটি বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করা হয়ে থাকে। নাম্বার 7 আবেগজনিত দুর্বলতা ভাষাগত বুদ্ধি অভিক্ষার প্রভাব ফেলতে পারে, কিন্তু কৃতি বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটি নেই। যেহেতু হাতে কলমে কাজ করতে হয়, কাজেই সেখানে আবেগের খুব একটা প্রভাব পড়ে না। কিন্তু ভাষার দুর্বলতার কারণে বা ভাষাগত আবেগজনিত একটি অবস্থা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে পার্থক্য হতে পারে। নাম্বার 8 বলেছি ভাষাগত বুদ্ধি অভিক্ষার্থীকে বিশেষ কোনো নির্দেশ না দিলেও অসুবিধা হয় না। আর হাতে কলমে কাজ করতে গেলে বিশেষভাবে নির্দেশ দিতে হয় কিভাবে কাজটি করবে, যেহেতু তাকে হাতে কলমে কাজটি করতে হবে। এই কারণে বলেছে সুস্পষ্টভাবে যদি বিশেষভাবে নির্দেশাবলীটা ঠিকমতো না দেওয়া হয় তাহলে কিন্তু কাজটি সে করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে আমরা এভাবে একটু পার্থক্যের জায়গা দেখে নিলাম। এবার একটু চলে যাই আমাদের সর্বশেষ যে শিখন ফলটি আছে, বিনেসিমো বুদ্ধি অভিক্ষা। নাম হচ্ছে আলফ্রেড বিনে, এখানে দেখতে পাচ্ছ ছবিতে। তার সঙ্গে আরেকজন বিজ্ঞানী আছে থিওডোর সিমো, দুজনে মিলে এই অভিক্ষাটাই আবিষ্কার করেছেন, যার জন্য নাম হয়েছে বিনেসিমো বুদ্ধি অভিক্ষা। অভিক্ষা আবিষ্কারের একটু ছোট্ট প্রেক্ষাপট যদি বলি, ঠিক 1904 সালের দিকে ঘটনা। সেই সময় বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হতো। তো ফ্রান্স দেশের সরকার তখন ভাবলেন তাদেরকেও বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত হতে হচ্ছে, উপযুক্ত সৈনিক নির্বাচন করতে হচ্ছে। তখন তিনি ভাবলেন বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন কিছু ব্যক্তিকে যদি আমরা বাছাই করতে পারি এবং তাদেরকে যদি আমি সৈনিক হিসেবে নিয়োগ দিতে পারি, তাহলে তাদেরকে দিয়ে যদি যুদ্ধ করাই তাহলে হয়তো আমাদের ভালো হতে পারে। এরকম একটা অবস্থার প্রেক্ষাপটে তিনি খোঁজ নিলেন যে কে বুদ্ধি নিয়ে কাজ করছেন, বুদ্ধি নিয়ে গবেষণা করছেন, অথবা একটি বুদ্ধির অভিক্ষা আবিষ্কার করে দিতে পারেন। খোঁজ করে দেখা গেল আলফ্রেড বিনে, তিনি এগুলো নিয়ে আগে থেকেই কাজ করছিলেন। তখন তাকে একটা দায়িত্ব দিলেন যে আপনি একটি অভিক্ষা আবিষ্কার করে দেন। তখন তিনি থিওডোর সিমোকে সাথে নিয়ে 1 বছরের মাথায় 1905 সালে একটি অভিক্ষা তৈরি করতে সক্ষম হলেন। সেই অভিক্ষাটার মধ্যে কী ছিল? অভিক্ষা তো আসলে সেখানে কতগুলো প্রশ্ন থাকে, কতগুলো বাক্য থাকে বা কতগুলো পদ থাকে। এই পদের উপর ভিত্তি করেই ব্যক্তি উত্তর দেয়, তার পরিপ্রেক্ষিতেই ব্যক্তি বুদ্ধি বের হয়ে আসে। ঠিক 1905 সালে যেটি তৈরি করলেন সেখানে 30টি পদ বা প্রশ্ন ছিল। প্রশ্নগুলো সহজ থেকে কঠিন অনুসারে সাজানো ছিল এবং প্রাথমিক পর্যায়ে সেগুলো বয়স অনুপাতেও সাজানো ছিল না। কোন বয়সের জন্য কোন কয়টি প্রশ্ন তা সুনির্দিষ্টভাবে সাজানো ছিল না। এই অভিক্ষাটা নিয়েই এই বিজ্ঞানীরাই পরবর্তীতে আবার 1908 সালে এসে আবার একটু দ্বিতীয় সংস্করণ করলেন। সেই সংস্করণে তারা 3 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত সবার জন্য এই প্রশ্নগুলোকে রাখলেন এবং স্তরে স্তরে কতগুলো ভাগ করলেন, যে এত বয়সের জন্য এই 4টি প্রশ্ন, এত বয়সের জন্য এই 4টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন, এইভাবে বিভিন্ন বয়সের জন্য প্রশ্নগুলোকে আলাদা আলাদা করলেন। প্রত্যেকটি ভাগের একটি করে নাম দিলেন উপ অভিক্ষা এবং তারা একটি মানসিক বয়সের ধারণাও দিলেন। মানসিক বয়স তাহলে কি? মানসিক বয়স হচ্ছে সেইটি ব্যক্তির প্রকৃত বয়স, তার হচ্ছে সময়ানুক্রমিক বয়স। জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত যদি তার বয়স হয়ে থাকে 10, এটাই হচ্ছে তার সময়ের বয়স, সেটা হচ্ছে প্রকৃত বয়স। এখন এই 10 বছরের মানুষটাকে যদি 10 বছরের উপযোগী প্রশ্ন দেওয়া হয়, সে যদি 10 বছরের উপযোগী প্রশ্নেরই উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হয়ে যাবে 10। যদি 11 বছর উপযোগী প্রশ্ন দেওয়ার পরিপ্রেক্ষিতে 11 বছর উপযোগী পারে তাহলে তার হবে মানসিক বয়স 11। 12 পারলে 12। কোনো কারণে দেখা গেল সে 10 বছরও পারে না, 11-12 তো পারেই না, সে 9 বছর পারে, 10 বছর পারে না, তাহলে তার প্রকৃত বয়স 10 হলে পরেও কিন্তু সেহেতু সে 9 বছর উপযোগী শুধুমাত্র পারে, তাহলে তার মানসিক বয়স হবে 9। এমনিভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তি কোন বয়স উপযোগী কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে তার উপর ভিত্তি করেই তার এই বৈশিষ্ট্যগুলো জানা যায় বা মানসিক বয়স সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এবং 1911 সালে এসে এই অভিক্ষাটি আবার সংস্করণ হয়, যেটাকে আমরা বলছি তৃতীয় সংস্করণ। 3 থেকে 15 বছর বয়স পর্যন্ত এখানে ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় এবং প্রশ্নের সংখ্যা সেখানে দাঁড়িয়ে যায় 54। ঠিক এই 11 সালের এই আবিষ্কারের মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি একটি দুঃখের বিষয় যে আলফ্রেড বিনে মারা যান, তার মধ্য দিয়ে তার অভিক্ষাটি একটি সমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নিতে চাই এই অভিক্ষার মধ্যে কী সুবিধার জায়গাগুলো আছে। সুবিধা হচ্ছে যে সহজ থেকে কঠিন আকারে প্রশ্নগুলো সাজানো ছিল,
প্রশ্নের আকারেও এগুলো উপস্থাপন করা ছিল এবং এর মধ্য দিয়ে 3টি মাত্রা জানা যেত। 3 মাত্রার মানুষ সাধারণ বুদ্ধি অথবা স্বাভাবিক বুদ্ধি, উন্নত সাধারণ বুদ্ধি অথবা নিম্ন সাধারণ বুদ্ধি সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগটি আছে। এবং এই অভিক্ষার মধ্য দিয়ে একেবারে বলা যায় মানসিক বয়স বা মেন্টালেস যেটাকে বলছে এটা সম্পর্কে কিন্তু আমরা একদম একটা ধারণা পাওয়ার চেষ্টা করি এই অভিক্ষার মধ্য দিয়ে। এবং প্রতিটি বয়স স্তরের জন্য আলাদা আলাদা কিন্তু প্রশ্ন এখানে সজ্জিত করা ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বিনেসিমোর বুদ্ধি অভিক্ষা। আমরা পরবর্তী ক্লাসে নিশ্চয়ই এই অভিক্ষাটি পরবর্তীতে আরও সংস্করণ হয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এটিকে আরও সংস্করণ করে, সেটার নাম হয়ে যায় পরবর্তীতে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা, যেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনার জায়গায় যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অভিক্ষাটার একটু অসুবিধার জায়গা একটু দেখে নেই। বিনেসিমো বুদ্ধি অভিক্ষাটি ভাষাভিত্তিক, ফলে যারা ভাষা জানে না, বোবা, তাদের পক্ষে কিন্তু খুব একটা ভালোভাবে করা সম্ভবও হয় না। তো একসাথে বহু লোকের বুদ্ধিও কিন্তু পরিমাপ করা যায় না, কারণ এইটি হচ্ছে একটি একক বুদ্ধি অভিক্ষা। বুদ্ধির বিভিন্ন দিক যদি জানতে চায়, তার ভাষাগত দিক, তার গাণিতিক দিক, তার করণিক বা ক্লারিক্যাল দিক, তা কিন্তু এই বিনেসিমো বুদ্ধি অভিক্ষার মধ্যে জানা সম্ভব হয় না। তা সত্ত্বেও এটি হচ্ছে একেবারে প্রাথমিক একটি অভিক্ষা, প্রথম দিকের একটি বুদ্ধির অভিক্ষা। নিশ্চয়ই এটি আমাদের দিক খুলে দিয়েছে। সব কিছু মিলে কিছু দুর্বলতা থাকলেও অনেক সমাদৃত কিন্তু এই বিনেসিমো বুদ্ধি অভিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ছবি দেখতে পাচ্ছ। আমি প্রত্যাশা করি তোমরা নিশ্চয়ই পড়াশোনার মধ্যে আছো। যে কোনো সময় দেখবে যে আমাদের পরীক্ষার একটি ডেট হয়ে যেতে পারে, ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে। তো নিশ্চয়ই আমরা পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে শিখি। আজকের অধ্যায়টা তোমাদেরকে পড়িয়েছিলাম এভাবেই, যে পরিবেশ পরিস্থিতির সঙ্গে যে খাপ খাওয়াতে পারে সেই হচ্ছে বুদ্ধিমান। তো যদি কোনো কারণেই বাস্তব পরিস্থিতির কারণেই ক্লাসরুমে তোমার পরীক্ষা না নিয়ে যদি এরকম একটি মাঠে বসিয়ে দিয়ে তোমার পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে, সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সে কাজটিও করতে পারে। কাজে আমরা নিজেকে তৈরি করি, নিজেকে তৈরি রাখি এবং এই সময়টাকে আমরা কাজে লাগাই, তাহলেই কিন্তু আমরা সত্যিকার অর্থে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারবো, বুদ্ধিমত্তার পরিচয় দিতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বই পড়তে হবে, বইয়ের সঙ্গে সবাইকে নিশ্চয়ই যুক্ত হতে হবে এবং বাড়ির একটু কাজ দিচ্ছি তোমাদেরকে, ছোট্ট কাজ। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে যে পার্থক্যগুলো পড়লাম, এগুলো একটু পড়বে এবং লিখবে। পাশাপাশি ভাষাগত এবং কৃতি বুদ্ধি অভিক্ষার মধ্যে যে পার্থক্যগুলো আছে, এগুলো একটু পড়বে এবং লিখবে। আমার বিশ্বাস যে তোমরা নিজেকে তৈরি করবার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসেও বুদ্ধি এবং সৃজনশীলতার যে অবশিষ্ট অংশগুলো আছে, সেই আলোচনাগুলো নিয়ে যুক্ত হয়ে আগামী ক্লাসের মধ্য দিয়ে আমার এই বুদ্ধি অধ্যায়টি বা সৃজনশীলতা অধ্যায়টি আমরা শেষ করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ছিলে এবং বলা যায় 13তম ক্লাসের সঙ্গে যুক্ত ছিলে। আমি প্রত্যাশা করি আগামীতেও নিশ্চয়ই আমরা ক্লাসের সঙ্গে যুক্ত থাকব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।